যে কঠিন অবস্থার মধ্যে দেশ এবং জাতি পড়ে গেছে সেখান থেকে মুক্ত হওয়ার একমাত্রই পথ হলো ঐক্যবদ্ধ আন্দোলন। আমি রিভার নিয়ে একটা রিসার্চ করেছি। এই অঞ্চলে সবচেয়ে নিম্ন স্তরের যে চুক্তি ভারত করেছে সেটা বাংলাদেশের সাথে, এমনকি নেপালের সাথে যে চুক্তি সেখানেও মহাকালী রিভার ট্রিটিতে বলেছে 250 কিউসেক পানি ছাড়বে নদীর স্বাভাবিক নাব্যতা বজায় রাখার জন্য। এইরকম প্রভিশনও বাংলাদেশের সাথে নাই। পাকিস্তানের সাথে যে চুক্তি করেছে সেখানে থার্ড পার্টি ডিসপিউট সেটেলমেন্টের ব্যাপার আছে, এই প্রভিশনও বাংলাদেশের সাথে নাই। এবং অতি নিম্ন স্তরে যে চুক্তিটা 2026 সালে শেষ হবে সেটার পরে কি হবে এটা না আলোচনারও কোনো আগ্রহ উদ্যোগ কিছু নাই। দেশের সকল প্রগতিশীল রাজনীতির মধ্যে যারা নেতৃত্ব দিয়ে এসছেন এতদিন, সকলেই আজকে এখানে পেয়ে আমি খুবই উৎসাহিত হচ্ছি। কেননা যে কঠিন অবস্থার মধ্যে দেশ এবং জাতি পড়ে গেছে সেখান থেকে মুক্ত হওয়ার একমাত্রই পথ হলো ঐক্যবদ্ধ আন্দোলন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলন করতে হবে এবং যারা সেই আন্দোলনে নেতৃত্ব দিতে পারছেন প্রায় সকলকে আমরা আজকে এখানে পাচ্ছি। তা আমার আন্তরিক আবেদন যে আসেন, আজকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব। এবং আমার বিশ্বাস যে আমাদের ইতিহাস থেকে যে শিক্ষা আমরা পাচ্ছি যে যখনই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পেরেছি আমরা যতই কঠিন চ্যালেঞ্জ সামনে থাকে সেখান থেকে অতিক্রম করতে পেরেছি। তো আসুন আমরা আজকে এই সিদ্ধান্ত নিই যে আমরা যে যারা এখানে আছি এবং যারা আজকে আসতে পারেনি এবং আসার ইচ্ছা ছিল সকলে মিলে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিই এবং মাঠে নামি। ধন্যবাদ। প্রচন্ড ক্ষোভ কাজ করে, বিশেষ করে কিছু আইকনিক ঘটনা ঘটেছে, ফেলানি হত্যাকাণ্ড, ইলেকশন ইন্টারফেয়ারেন্স, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে ভারতের অত্যন্ত অপমানজনক কথাবার্তা, এই সমস্ত জিনিস মানুষকে প্রচন্ড আঘাত করেছে। এবং আমার কাছে মনে হয় আমরা যত ছোট চোখে দেখি না, যে ভাবি যে আমরা ভারতকে একটা সফট মেসেজ দিলাম, ভাই আমরা তোমার সাথে বন্ধুত্ব করে থাকতে চাই, এটা আসলে একটা অলীক চিন্তা। এখন এমন একটা জায়গায় নিয়ে গেছে ভারত বাংলাদেশকে যে সে বাংলাদেশকে একটা, আমি কালকে একটা প্রোগ্রামে বললাম, বাংলাদেশের স্বাধীনতার সুফল এখন সবচেয়ে বেশি ভোগ করে ভারত, বাংলাদেশ স্বাধীনতার সুফল আর বাংলাদেশ ভোগ করে না। ওই জায়গায় নিয়ে যেতে চায়, চিরতর এই অবস্থাটা রাখতে চায়। এই অবস্থাটা রাখার জন্য তার যে পাইক পেয়াদারা আছে তাদেরকে সে ক্ষমতায় বসিয়েছে, যে কোনোভাবে বসিয়েছে। এখন জনগণের মধ্যে যে ক্ষোভটা কাজ করে, যে প্রশ্নটা কাজ করে, সেটা হচ্ছে ভারতকে আমরা আসলে কি চোখে দেখবো। এই ব্যাপারে যত আলোচনা হবে তত ভালো। আমি শুধু একটা জিনিস আপনাদের অ্যাড করি, যে আমি নিজেও তো এক সময় মনে করতাম যে ভারতের ক্রিকেট টিমকে ভালোবাসি, ভারতের অমিতাভ বচ্চনকে ভালোবাসি, বহু কিছু ভারতের ভালোবাসি, এখনো ভারতে আমার প্রচুর বন্ধু আছে, দেশ হিসাবে অসাধারণ দেশ। কিন্তু তারপর যখন ছোট ছোট জিনিস যখন পড়তে গেলাম, যেমন আমি রিভার নিয়ে একটা রিসার্চ করেছি, এই অঞ্চলে সবচেয়ে নিম্ন স্তরের যে চুক্তি ভারত করেছে সেটা বাংলাদেশের সাথে, এমনকি নেপালের সাথে যে চুক্তি সেখানেও মহাকালী রিভার ট্রিটিতে বলেছে 250 কিউসেক পানি ছাড়বে নদীর স্বাভাবিক নাব্যতা বজায় রাখার জন্য। এইরকম প্রভিশনও বাংলাদেশের সাথে নাই। পাকিস্তানের সাথে যে চুক্তি করেছে সেখানে থার্ড পার্টি ডিসপিউট সেটেলমেন্টের ব্যাপার আছে, এই প্রভিশনও বাংলাদেশের সাথে নাই। এবং অতি নিম্ন স্তরে যে চুক্তিটা 2026 সালে শেষ হবে সেটার পরে কি হবে এটা না আলোচনারও কোনো আগ্রহ উদ্যোগ কিছু নাই। তো এরকম অবস্থায় যখন একটা সরকার দিনে রাতে ভারত আমাদের শ্রেষ্ঠ বন্ধু, বন্ধুত্বের একটা চরম শিখরে পৌঁছে গেছি, তখন আমার কাছে সত্যি মনে হয় এটা কি পার্টনারশিপ নাকি দাসত্ব। এবং এই দাসত্ব বাংলাদেশের মানুষ সুস্থ মাথায় কতদিন একসেপ্ট করে নেবে, এটা আমার কাছে একটা ভয়াবহ জিনিস মনে হয়। ধন্যবাদ। যে 1993 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে ঘোষণা মধ্য দিয়ে 3 দিনব্যাপী জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে এই গণফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল, তৎসময়ে আমাদের নেতা ডক্টর কামাল হোসেন ঘোষণা করেছিলেন যে সন্ত্রাস, দুর্নীতি এবং কালো টাকা নির্ভর রুগ্ন রাজনীতির বিপরীতে একটি সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য এই গণফোরামের প্রতিষ্ঠা। এবং আমরা সে সময় গণতন্ত্র, আইনের শাসন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে এই গণফোরামের একজন সাধারণ কর্মী হিসাবে আমরা সবসময় ডক্টর কামাল হোসেনের নীতি এবং আদর্শকে ধারণ করেছিলাম, এখনও আমরা সেটা করি। এবং আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে আমরা এটা বলতে পারি যে ডক্টর কামাল হোসেন 75-এর 15ই আগস্টের পরে
যখন বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে এই দেশে অসুস্থ ধারার এবং অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা হয়, তারপরে ডক্টর কামাল হোসেনের কাছে সব সময় ক্ষমতার লোভ এবং তাকে বিভিন্নভাবে ক্ষমতার জন্য আহ্বান করা হয়েছিল। কিন্তু ডক্টর কামাল হোসেন কখনোই কোনো সরকারের কাছ থেকে কোনো সুবিধা গ্রহণ করেন নাই, এবং যখনই যে সরকার ক্ষমতায় থেকেছে সেই সরকারকে ক্ষমতায় রাখার জন্য কিংবা কাউকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম কাজ করে নাই। আমরা 11 দল করেছিলাম ডক্টর কামাল হোসেন সহ সমমনা রাজনৈতিক দলের সঙ্গে। আমরা 14 দলও করেছিলাম একটি গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এরপরে আমরা ঐক্যফ্রন্টও করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গণফোরাম যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেই জায়গা থেকে আজকে গণফোরাম এখনো সরে যায় নাই। যারা নির্মাণ করেছেন, পাহাড় কেটে কেটে এই জাতির ইতিহাস রচনা করেছেন, তাদের একজন ডক্টর কামাল হোসেন। তিনি আমাদের কাছে শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, তিনি একটি প্রতিষ্ঠান, তিনি আমাদের গৌরব, তিনি আমাদের ঐতিহ্য, তিনি আমাদের উত্তরাধিকার। তিনি সংবিধান প্রণেতা, একথা বারবার করে বলা হয়েছে। তিনি সম্ভবত বিশ্বের একটি শ্রেষ্ঠ সংবিধান বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন, যেখানে হিউম্যান রাইটস, যেখানে বেসিক রাইটস, ফান্ডামেন্টাল রাইটসগুলো এনশিওর ছিল। আপনারা যদি লক্ষ্য করেন সেই ক্লজগুলো পড়ে দেখবেন। কিন্তু বাংলাদেশের আজকের যে অবস্থান, তাতে আমাদের দুঃখ ভারাক্রান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশের তার প্রণীত সংবিধান 17 বার রাষ্ট্রপ্রচার হয়েছে, 17 বার সংশোধনী এসেছে। তো কথা বলার বেশি সময় নেই। আজকে এই মুহূর্তে, এই সময়ে এই গণতন্ত্রের প্রণেতা, এই সংবিধানের প্রণেতা যে অবস্থায় দেশকে দেখে যাচ্ছেন, তা থেকে উত্তরণের উপায় বের করা, গণতন্ত্রে উত্তরণ ঘটানো, গণতন্ত্রের পুনর্নির্মাণ, পুনঃপ্রতিষ্ঠা আজকে তার প্রতি সম্মান জ্ঞাপনের শ্রেষ্ঠ পথ। আশা করি সকল মত পথ ভুলে গিয়ে, ইস্ট ওয়েস্ট, লেফট রাইট সবাই ভুলে গিয়ে এই জাতির সংকটময় মুহূর্তে গণতন্ত্রের সংগ্রামী পুরুষকে সামনে রেখে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনকে সমন্বিত করবেন, একত্রিত করবেন, গৌরবান্বিত করবেন। ডক্টর কামাল হোসেন, জিও হাজারো সাল, জিও হাজারো সাল, 1000 বছর বেঁচে থাকো তুমি বাংলাদেশের মানুষের হৃদয়। আল্লাহ হাফেজ। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিয়ে ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে, লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা।
জানুয়ারি 1 তারিখে চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেঞ্জ টিভির সকল কলাকুশলীকে, যারা এখানে কাজ করছেন ক্যামেরার সামনে পেছনে, সকলকে আমার পক্ষ থেকে, আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই গুণগত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন, সারা দেশ থেকে সত্যটি তুলে এনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনারা স্বাধীনতাকামী মানুষের কথা বলে যাবেন, গণতান্ত্রিকামী মানুষের পক্ষে থেকে কাজ করে যাবেন।